আজ মুখার্জি পরিবারে তাদের ছোট বউ শিল্পার প্রথম দিন। অনেক আত্মীয় পরিজন তাকে দেখার জন্য এসেছে, কারণ বিয়ের দিনে তাদেরকে শিল্পার বাপের বাড়িতে ডাকা হয়নি। শিল্পা তৈরি হয়ে তার রুমে বসেছিল। অপরদিকে শিল্পার শাশুড়ি বিমলা দেবী হল রুমে বসে বাকি আত্মীয় স্বজনদেরকে বলে, আরে না না বৌদি, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে নতুন বৌমায়ের বাবা অনেক গরিব, আমরা জানতাম না সেখানকার ব্যবস্থা কেমন হবে, তাই আমরা তোমাদেরকে সেখানে যাওয়ার জন্য বলিনি, কারণ আমিও চাইতাম না যে তোমাদের সেখানে গিয়ে কোনো রকমের অসুবিধায় পড়তে হোক। আরে বড় বউ, তুমি বসে আছো কেন, কিছু বলো। হ্যাঁ আন্টি, মা একদম ঠিক কথাই বলছে। তাছাড়া আমরা আপনাদেরকে এখানে বাড়িতে আসার জন্য নেমন্তন্ন দিলে বেশি ভালো লাগবে, তাই তো আমরা আপনাদের সকলকে এখানেই ডেকে নিলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা যা করেছো ভালো করেছো। আমরা শুধু এটাই চাই যে তোমাদের পরিবার যেন সুখে থাকুক। আচ্ছা, আমরা অনেক সময় থেকে এখানে বসে আছি, ছোট বউকে এবার ডাকো তো দেখি, আর কতক্ষণ ওয়েট করবো। আচ্ছা ঠিক আছে, বড় বউ যাও, তোমার ছোট জাকে নিয়ে এখানে এসো। এরপর বড় বউ শিল্পাকে ডাকার জন্য তার রুমের দিকে চলে যায়। মুখার্জি পরিবারের বড় বউয়ের নাম কবিতা। সে অনেক ধনী পরিবারের মেয়ে। হয়তো সে তার বিয়েতে অনেক যৌতুকের জিনিসপত্রও নিয়ে এসেছিল, তাই পরিবারের সকলে তাকে অনেক পছন্দ করত। সবাই তাকে অনেক সম্মানও করত। অপরদিকে শিল্পার এই বাড়িতে এসে মাত্র একদিনই হয়েছে। শিল্পা যখন নিজের রুমে বসেছিল, এমন সময় বড় বউ কবিতা তার কাছে যায়। তুমি কি এখানে মহারানীর মতো বসে থাকার জন্য এসেছো? না দিদি, আমি তো অপেক্ষা করছিলাম যে কখন তোমরা ডাকবে আর আমি সবার সঙ্গে দেখা করতে যাব। যাও তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে একটা জায়গায় মিষ্টি নিয়ে হল রুমে চলো। দিদি, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। আজ আমি কোন শাড়িটা পরবো ডিসাইড করতে পারছি না, একটু বলে দেবে? আমি তোমাকে আর কি বলবো, আমি জানি তোমার কাছে হয়তো একটাও ভালো শাড়ি নেই, তবে হ্যাঁ, আমাদের মান সম্মানের কথা চিন্তা করে একটা ভালো দেখে শাড়ি পরে নিও। আচ্ছা দিদি, আমি তোমাকে হলুদ কালারের যে শাড়িটা দেখিয়েছিলাম সেটা পরে নেব? ও মাই গড, প্লিজ তুমি ওটা পরতে চেও না, কারণ আমি সেম ওরকম একটা শাড়ি কয়েকদিন আগেই আমাদের বাড়ির কাজের মেয়েকে দিয়েছিলাম। তবে সে যাই হোক, তোমার ইচ্ছে হলে তুমি পরে নিতে পারো। কবিতা এই বলে সেখান থেকে চলে যায়। কবিতার কথা শুনে শিল্পার খুব খারাপ লাগে, কিন্তু এই বাড়িতে এসে তার মাত্র একদিনই হয়েছিল, তাই সে কিছুই বলে না। এরপর শিল্পা তার হলুদ শাড়ি পরে রান্নাঘরে গিয়ে চা জল খাবার নিয়ে নেয় এবং হলরুমে সবার কাছে আসে। আপনারা খাওয়া দাওয়া করে নিন, এই পায়েসটা আমি নিজের হাতে আপনাদের জন্যই বানিয়েছি, খেয়ে বলবেন কেমন হয়েছে। কিছু সময় পর সকল আত্মীয় পরিজন খাওয়া দাওয়া করে নেয় এবং শিল্পার বানানো পায়েসটাও খেয়ে নেয়। সকলে শিল্পার অনেক প্রশংসা করে। শিল্পার এত বেশি প্রশংসা শুনে তার বড় যা কবিতা এবং শাশুড়ির মুড খারাপ হয়ে যায়। কিছু সময় পর শিল্পা তার রুমে চলে আসে। শিল্পা যখন তার রুমে বসেছিল, এমন সময় তার স্বামী সূর্য বাড়ি ফিরে আসে। তুমি কি বাইরে কিছু খেয়েছিলে? দাঁড়াও, আমি তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছি। আরে শিল্পা, প্লিজ তুমি আমার এত বেশি কেয়ার করো না, আমার এত বেশি কেয়ারের অভ্যাস নেই। আমার খিদে পেলে আমি চাকরকে দিয়ে আনিয়ে নেব, তুমি চিন্তা করো না। তুমি এরকম করে বলছো কেন? তোমার খেয়াল রাখার জন্য তো আমি আছি। শিল্পা, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তোমাকে চাকর বানিয়ে বাড়িতে নিয়ে আসিনি যে তোমাকে সব সময় অর্ডার দেব। তাছাড়া আমি জানি বাড়ির কেউ তোমাকে পছন্দ করে না, তারা উল্টোপাল্টা কথা বলে তোমার মুড খারাপ করে দেয়। একটু অপেক্ষা করো, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। সূর্য, আমার মনে হয় আমরা দুজন লুকিয়ে বিয়ে করে নিয়েছি, তাই সবাই আমাদের থেকে রেগে আছে। আমরা যদি আগে থাকতে সবাইকে জানিয়ে দিতাম তাহলে আর এরকম কিছুই হতো না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি যদি আগে থাকতে আমাদের বাড়ির সবাইকে জানিয়ে দিতাম, তাহলে আজ তোমার জায়গায় অন্য কোনো ধনী বাড়ির মেয়ে আমার বউ হয়ে যেত। বাড়ির সবাইকে আমি খুব ভালো করে চিনি। তাছাড়া তোমার মা, বোন আর বৌদি সবাই আমার পেছনে লেগে আছে। তবে দেখা যাক তারা এবার কি কি করে। শিল্পা সূর্যকে এসব কথা বলছিল। এমন সময় তার বড় ননদ কাজল তাকে ডাকতে ডাকতে রুমের দিকে আসে। আরে ও নতুন বউ, তাড়াতাড়ি রুমের বাইরে এসো। তোমার মায়ের বাড়ি থেকে কিছু জিনিস এসেছে, সেগুলো নিজের রুমে নিয়ে এসো। খুব বেশি জিনিস নেই, তাই চাকরকে দিয়ে আনাতে হবে না, তুমি নিজেই তুলে নিয়ে চলে এসো। হ্যাঁ দিদি, তুমি চলো, আমি যাচ্ছি। শিল্পার শাশুড়ি সকল আত্মীয়দেরকে জানিয়েছিল যে শিল্পা কোনো গরিব পরিবারের মেয়ে, তাই বিয়েতে আত্মীয়দেরকে ডাকা হয়নি।
কিন্তু আসলে শিল্পা এবং সূর্য দুজনে একে অপরকে ভালোবাসতো এবং তারা বাড়িতে না জানিয়ে লুকিয়ে বিয়ে করে নিয়েছিল। রাতে সকল অতিথি চলে যাওয়ার পর শিল্পা বাড়ির সমস্ত কাজ করে একটার সময় ঘুমিয়ে পড়ে। শিল্পা এবং সূর্য গভীরভাবে ঘুমিয়েছিল, কিন্তু সকাল 4টের সময় কেউ জোরে জোরে তার রুমের দরজা নক করতে শুরু করে। আরে, এত সকাল সকাল কে দরজা ধাক্কা দিচ্ছে? শিল্পা যখন দরজা খোলে তখন দেখে তার শাশুড়ি সেখানে দাঁড়িয়ে রয়েছে। আরে মা, আপনি? হ্যাঁ, আমি। তোমাকে দেখে মনে হয় না বেশি পড়াশোনা করেছো। তাছাড়া তুমি তো কোনো ধনী পরিবারের মেয়েও নয়। নিশ্চয়ই তুমি বাড়ির কাজ খুব ভালোভাবেই করতে পারো। যাও, আগে গিয়ে সবার জন্য ব্রেকফাস্টটা তৈরি করো, আর তারপর চা বানিয়ে সবার রুমে দিয়ে এসো। কিন্তু মা, এখন তো সবে মাত্র ভোর 4টে বাজে। তাতে কি হয়েছে? এতজনের জন্য ব্রেকফাস্ট বানাতে হবে, তার জন্য 2 ঘন্টা তো লেগেই যাবে। তারপর তো ঘরও পরিষ্কার করতে হবে তোমাকে। আচ্ছা ঠিক আছে, আমি তৈরি হয়ে এক্ষুনি আসছি। এরপর শিল্পার শাশুড়ি সেখান থেকে চলে যায়। শাশুড়ির কথা শুনে শিল্পা একটু অবাক হয়, কিন্তু সে কিছু না বলেই বাড়ির কাজ করতে শুরু করে দেয়। সারাদিন শিল্পাকে বাড়ির নানা রকমের কাজ করতে হয় এবং তারপরেও তাকে সবাই উল্টোপাল্টা করে কথা বলতে থাকে। সূর্য এসব কথা জানার পর কোনো রকম প্রতিবাদ না করে শুধুমাত্র শিল্পাকে সান্ত্বনা দিত। তুমি বেশি চিন্তা করো না শিল্পা, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি শুধু একটু অপেক্ষা করো। তুমি এটা কেন ভাবছো সূর্য, যে আমি সকলের কথা শুনে দুঃখী হয়ে যাব? এসব কথা শুনে আমার কিছুই মনে হয় না। যে যা বলছে বলুক, আমি শুধু ভালোভাবে নিজের কাজ করে যাব। থ্যাংক ইউ শিল্পা, তোমার মতো লাইফ পার্টনার পেয়ে আমি অনেক হ্যাপি। এরপর শিল্পা যখন নিজের রুমে বসে মায়ের বাড়ি থেকে আসা জিনিসপত্র দেখছিল, এমন সময় তার ননদ তার কাছে আসে। ছোট বৌদি, তোমার 2টো শাড়ি আমার খুব পছন্দ হয়েছে, তাই তাড়াতাড়ি আমাকে শাড়ি 2টো দিয়ে দাও। কিন্তু দিদি, আমি যদি তোমাকে 2টো শাড়ি দিয়ে দিই তাহলে আমার শাড়ি কম হয়ে যাবে। আমার মায়ের বাড়ি থেকে বেশি জিনিসপত্র আসেনি। তাছাড়া কাল আমার 4খানা শাড়ি অনেক ওল্ড ফ্যাশন হয়ে গেছে বলে বড় বৌদি কাজের মেয়েকে দিয়ে দিয়েছে। ওসব কথা আমি শুনতে চাই না। তুমি বলছো আমাকে শাড়ি দিলে তোমার শাড়ি কম পড়ে যাবে? যখন কবিতা বৌদি বিয়ে করে আমাদের বাড়িতে এসেছিল তখন আমি তার থেকে 10খানা শাড়ি নিয়েছিলাম, তারপরেও সে আমাকে কিছুই বলেনি। কিন্তু তুমি 2টো শাড়ির বেলাতে এরকম করে বলছো। কোনো ব্যাপার নয়, তোমার বেকার শাড়ি তুমি নিজেই পরো। এরকম কোনো ব্যাপার নেই দিদি, তুমি শুধু শুধুই রেগে যাচ্ছ। এরপর কাজল রাগ করে সেখান থেকে চলে যায়, কিন্তু শিল্পা তার কথাই কিছুই মনে করে না। শিল্পাকে সারাদিন সবাই উল্টোপাল্টা করে কথা বলার পরেও সে হাসি মুখে মেনে নিত। সে কারোর সঙ্গে কোন রকমের তর্ক বিতর্কও করত না এবং কাউকে খুশি করার চেষ্টাও করত না। এরপর সেদিন রাতের বেলা শিল্পা বাড়ির সমস্ত কাজ শেষ করার পর হলরুমে গিয়ে বসে পড়ে। বুঝতে পারছি না, এই বাড়িতে প্রথম থেকেই এত কাজ থাকে নাকি আমাকে দেখিয়ে এরা কাজ বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, যাই হোক, 5 দিন হয়ে গেল আমি নিজের ফোন অন করিনি। এবার একটু ফোনটা চালু করে দেখি তো। এরপর শিল্পা তার মোবাইল চালু করে। ফোন চালু করতে শিল্পার ফোনে অনেকগুলো মেসেজ আসতে শুরু করে দেয়। ও মাই গড, 200টা মেসেজ! শিল্পা এটা বলতে পেছনে দাঁড়িয়ে থাকা তার ননদ শুনে ফেলে। 200টা মেসেজ? তার মানে এই শিল্পার সঙ্গে অন্য কোনো ছেলের লাইন চলছে, না হলে এতগুলো মেসেজ কি করবে? এরপর কাজল খবরটি তার মাকে জানানোর জন্য মায়ের রুমে চলে যায়। কাজল সেখানে গিয়ে দেখে তার বড় বৌদি কবিতাও তার মায়ের সঙ্গে বসে রয়েছে। মা, আমি নিশ্চিত যে ওই শিল্পার সঙ্গে অন্য কারোর লাইন চলছে, না হলে এতগুলো মেসেজ কে করবে? এসব তুই কি বলছিস কাজল? সূর্য শিল্পার সঙ্গে ভালোবাসা করে বিয়ে করেছে, তাহলে শিল্পার অন্য কারোর সঙ্গে কিভাবে সম্পর্ক থাকতে পারে? সেটাই তো আমি ভাবছি মা। সেটা যদি সত্যি না হয় তাহলে তার মোবাইল খোলার সঙ্গে সঙ্গে তার কাছে 200টা মেসেজ কিভাবে এলো? এটা তুমি একটু ভেবে দেখো। হ্যাঁ হ্যাঁ, আমারও এটাই মনে হচ্ছে মা। নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে তার অ্যাফেয়ার চলছে। সে আমাদের সহজ সরল সূর্যকে ফাঁসিয়ে বড়লোক দেখতে পেয়ে বিয়ে করে নিয়েছে। হয়তো তোমরা ঠিক কথাই বলছো। চলো এবার আমরা সরাসরি সূর্যের সঙ্গে এই বিষয়ে কথা বলবো। এরপর বিমলা তার বড় বৌমা এবং মেয়েকে নিয়ে সূর্যের কাছে যায় এবং তাকে সমস্ত কথা জানায়। কি মা, তুমি এসব উল্টোপাল্টা কথা বলছো কেন? শিল্পা এই বাড়িতে এসে 3 দিন পূরণ হয়নি, তোমরা তার ব্যাপারে উল্টোপাল্টা কথা বলা শুরু করে দিয়েছো।
সূর্য, আমি নিজের চোখে দেখেছি, তার ফোন অন করার সঙ্গে সঙ্গেই 200টা মেসেজ চলে এসেছে। তোর যদি সন্দেহ থাকে তাহলে তুই তার ফোন চেক করে নিতে পারিস। হ্যাঁ, চেক করব, অবশ্যই চেক করব, তোমাদের সবার সামনে চেক করব। শিল্পা, শিল্পা। সূর্য এই বলে শিল্পাকে জোরে জোরে ডাকতে শুরু করে দেয়। কিছু সময় পর শিল্পা সেখানে আসে। কি হয়েছে সূর্য, তুমি আমাকে ডাকছো? হ্যাঁ, ডাকছি। তোমার ফোনটা একবার আমাকে দাও। আমার ফোন? তুমি আমার ফোন নিয়ে কি করবে? হ্যাঁ, তাড়াতাড়ি দাও প্লিজ। এরপর শিল্পা আর দেরি না করে নিজের মোবাইল সূর্যের হাতে তুলে দেয়। কাজল দিদি, কোথায় 200টা মেসেজ? এগুলো তো সব পুরানো মেসেজ। আজকের মাত্র 7 থেকে 8টা মেসেজ দেখাচ্ছে। আমি নিজেই তো এই শিল্পাকে ফিসফিস করে বলতে শুনেছিলাম যে 200টা মেসেজ এসেছে। এবার মনে হচ্ছে সে মেসেজগুলো ডিলিট করে দিয়েছে। দিদি, তুমি এসব কি বলছো? আমি এরকম কেন করব? তাছাড়া 200টা মেসেজ? এক মাসেও আমার মোবাইলে এতগুলো মেসেজ আসে না, তাহলে মোবাইল অন করার সঙ্গে সঙ্গে এতগুলো মেসেজ কিভাবে আসবে? আমি মিথ্যে কথা বলছি না, দেখবে একদিন তোমরা অবশ্যই সত্যি কথাটা জানতে পারবে। কাজল এই বলে তার মা এবং বৌদিকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে শিল্পা মুচকি হাসতে থাকে। চলুন এবার গল্পে এগিয়ে যাওয়া যাক। ইনি হলেন সূর্যের বাবা প্রদীপ এবং তার দাদা রজত। বাবা এবং দাদা মিলিয়ে তাদের ফ্যামিলির বিজনেস সামলায়। সূর্য একটি এমএনসি কোম্পানিতে চাকরি করে। ফ্যামিলি বিজনেসের প্রতি তার কোনো আগ্রহ নেই। বাবা রজত, আমাদের যে প্রোডাক্ট আসার কথা ছিল সেগুলো কবে আসবে? ওসব আমি দেখে নেব বাবা, তুমি ওসব নিয়ে চিন্তা করো না। আমাদের তাড়াতাড়ি কোনো ঠিকঠাক জায়গায় প্রোডাক্টগুলো রাখতে হবে, না হলে সেগুলো খারাপ হয়ে যেতে পারে। সেটা নিয়ে কি করব বাবা? ওসব আমি দেখে নেব, তুই টাকা পয়সার ব্যাপারগুলো ভালো করে দেখে নে। প্রদীপ বাবু এবং রজত একটি রুমের ভেতরে বসে এসব কথা আলোচনা করছিল। এমন সময় প্রদীপ বাবু লক্ষ্য করে জানালা থেকে কেউ তাদের কথা শুনছে। বাবা রজত, কেউ কি জানালা থেকে আমাদের কথা শুনছে? আমি সেখানে তাকানোর সঙ্গে সঙ্গে কে যেন পালিয়ে গেল, তুই একটু গিয়ে দেখ। ঠিক আছে বাবা, আমি গিয়ে দেখছি। রজত এই বলে রুম থেকে বাইরে আসে, কিন্তু বাইরে যেতেই রজত দেখে তার বউ কবিতা চা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কবিতা, তুমি এখানে কি করছো? আরে, তুমি এরকম করে বলছো কেন? আমি তো এইমাত্র চা দেওয়ার জন্যই এলাম। তুমি এইমাত্র এলে? তাহলে তোমার আগে এখানে কে ছিল? কে ছিল মানে? আমি তো কাউকে দেখতে পাইনি। কি বললে? তুমি কোনো আওয়াজ পাওনি? রজত আর বাবা কোন রকম আওয়াজ শুনতে পেয়েছিল। এই সময় যদি আমি শিল্পার নাম বলে দিই তাহলে খুব ভালোই হবে, তাকে অনেক বেশি রাগ খেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি চা রেখে দাও, আমরা পরে খেয়ে নেব। এখন বাবার সঙ্গে একটা ইম্পর্টেন্ট ব্যাপারে আলোচনা হচ্ছে। রজত এই বলে রুমের দিকে যাচ্ছিল। এমন সময় কবিতা পেছন থেকে তাকে ডাক দেয়। 1 মিনিট দাঁড়াও রজত, আমার মনে হচ্ছে সূর্যের বউ শিল্পা লুকিয়ে লুকিয়ে তোমাদের কথা শুনছিল। একমাত্র সেই এখানে থাকতে পারে। হয়তো আমি এখানে আসছি জানতে পেরেছে, তাই তাড়াতাড়ি পালিয়ে গেছে। কি বললে? শিল্পা এখান পর্যন্ত পৌঁছে গেল? সূর্যের দাদা রজত অনেক রাগী প্রকৃতির মানুষ ছিল। কবিতার মুখ থেকে এটা শোনার সঙ্গে সঙ্গে সে শিল্পার উপর রাগারাগি করার জন্য তাকে খুঁজতে শুরু করে। এরপর রজত তার বাবা মা এবং বউয়ের সঙ্গে রান্নাঘরে শিল্পার কাছে যায়। শিল্পা, তুমি সূর্যের বউ, তাই তুমি শুধু বাড়ির কাজ করবে এবং নিজের রুমের ভিতর থাকবে। সারা বাড়ির ভিতর ঘোরাঘুরি করে লুকিয়ে লুকিয়ে সকলের কথা শোনার চেষ্টা করবে না। পরের বার যেন এরকম কিছু না হয়, না হলে খুব খারাপ হয়ে যাবে। আমি কি করেছি? আমি কখন লুকিয়ে লুকিয়ে কারোর কথা শুনলাম? শোনো ছোট বউ, বড় বউয়ের কাছ থেকে আমরা সবকিছু জানতে পেরে গেছি। বড় বউ বলে দিয়েছে তুমি আমাদের মিটিং রুমের বাইরে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে। আমি তো এখানে রাতের জন্য রান্না করছি, আর আমি এখন পর্যন্ত জানি না যে বাড়ির ভেতরে মিটিং রুমটাও কোথায়। আপনারা আমাকে এরকম করে বলছেন কেন? কবিতা, শিল্পা এসব কি বলছে? তাহলে কি আমি মিথ্যা কথা বলছি? আমার মনে হয় শিল্পা নিশ্চয়ই আমাদের বাড়ি থেকে কিছু চুরি করার প্ল্যান করছে, তাই তো সে এখানে সেখানে ঘুরে বেড়ায়। কবিতা যখন শিল্পাকে এসব কথা বলছিল, এমন সময় সূর্য সেখানে চলে আসে। মুখ সামলে কথা বলো বৌদি। শিল্পা তোমাদের কারোর মুখের উপর কিছু বলে না, তার মানে এটা নয় যে তোমরা সব সময় তাকে বিরক্ত করতে থাকবে। আমি শিল্পাকে 2 বছর থেকে চিনি। সে কেমন মেয়ে আমি সেটা ভালো করে জানি। কারোর কাছ থেকে আলাদা করে জানতে চাই না। যখন সময় হবে তখন সবাই জানতে পেরে যাবে যে এই বাড়িতে কে ভালো আর কে সব সময় নাটক করে। কিন্তু বাবা সূর্য, তোর বৌদি নিজের চোখে দেখেছে।
আরে মা, তুমি থামো। দিদি শিল্পার ক্যারেক্টার নিয়ে উল্টোপাল্টা কথা বলেছিল এবং এখন বৌদি তাকে চোর প্রমাণ করার চেষ্টা করছে। এরপর যদি এরকম কোনো কথা হয় তাহলে আমি শিল্পাকে নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যাব। সূর্য, তুমি প্লিজ এরকম করে বলো না। প্লিজ, যা হয়েছে সেগুলো বাদ দাও। আমি এখানে অ্যাডজাস্ট করে নেব। আমার কোনো রকম সমস্যা নেই, হয়তো কোনো রকম ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সূর্যের মুখে এসব কথা শোনার পর তার বাবা মা, দাদা এবং বৌদি সেখান থেকে চলে যায়। এবারের মতো সূর্য সবাইকে চুপ করিয়ে দিয়েছিল। সকলের চলে যাওয়ার পর সূর্য বলে, আই এম সরি শিল্পা, আমি জানি এই বাড়িতে তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করা হচ্ছে। আরে এতে সরি বলার কি আছে? তারা যা বলছে তাদেরকে বলতে দাও, আমার কোনো প্রবলেম হচ্ছে না। তুমি আমাকে একটা কথা বলবে শিল্পা? হ্যাঁ, বলো না কি কথা। তোমার জায়গায় অন্য কোনো সাধারণ মেয়ে হলে এতক্ষণ পর্যন্ত কান্নাকাটি করে মায়ের বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে যেত, কিন্তু তুমি এত কিছু শোনার পরেও দুঃখ পাও না কেন? কারোর কথাই তো আমার কোনো রকম দুঃখ হয় না সূর্য। আমি সবার কথা এক কান দিয়ে শুনি আর অন্য কান থেকে বার করে দিই। সত্যি তুমি আজব মেয়ে। এত খারাপ খারাপ কথা শোনার পরেও তুমি কিছু মাইন্ড করো না। পরের দিন সকালে শিল্পার শাশুড়ি, ননদ এবং বড় যা মিলে তাকে বাড়ির সমস্ত কাজ করায়। সব কাজ করার পর দুপুরবেলায় শিল্পা যখন নিজের রুমে বসেছিল, এতক্ষণ পর্যন্ত কতগুলো মেসেজ এসেছে, একবার ফোনটা চালু করে দেখি। এই বলে শিল্পা তার মোবাইল অন করে এবং ফোন অন করার সঙ্গে সঙ্গে তার মোবাইলে অনেকগুলো মেসেজ ঢুকে পড়ে। মনে হচ্ছে তার সঙ্গে দেখা করতে যেতে হবে, না হলে এভাবে মেসেজ করতে থাকবে। এখন লাঞ্চ টাইম, সবাই বিজি থাকবে, তাই এই সময় দেখা করে এলে সব থেকে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক হবে। এরপর শিল্পা বাড়ির কাউকে কিছু না বলে তার কাঁধে একটি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। শিল্পার বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার শাশুড়ি বাড়ির বাইরে লুকিয়ে লুকিয়ে তাকে দেখে ফেলে। আজ আমি এটা দেখেই ছাড়বো যে শিল্পা লুকিয়ে লুকিয়ে কার সঙ্গে দেখা করতে যায়। বিমলা হেঁটে হেঁটে কিছু সময় পর্যন্ত শিল্পার পিছু করতে থাকে। শিল্পা কিছু সময় পর্যন্ত হাঁটার পর একটি গাড়ির ভেতরে বসে কোথাও চলে যায়। আরে হঠাৎ করে শিল্পা কোথায় উধাও হয়ে গেল? এখানেই তো ছিল। এরপর বিমলা দেবী বাড়ি ফিরে আসে। কবিতা, সবার জন্য লাঞ্চ রেডি করে দাও, খাওয়ার সময় হয়ে গেছে। আমি লাঞ্চ দেব কেন মা? শিল্পা কোথায় গেল? তাকে বলুন সবাইকে খাবার দেওয়ার কথা। জানি না সে কোথায় গেল। সে কাঁধে একটা ব্যাগ নিয়ে কাউকে কিছু না বলে কোথাও একটা চলে গেছে। আমার তো মনে হয় নিশ্চয়ই সে আমাদের বাড়ি থেকে কোনো রকম জিনিস চুরি করে বাইরে কোথাও বিক্রি করতে গেছে। সে গরিব ঘরের মেয়ে, তাই টাকা পয়সার জন্য সে সবকিছুই করতে পারে। আমার তো মনে হয় সে নিজের প্রেমিকের সঙ্গে দেখা করতে গেছে। তার মতো মেয়ের থেকে অন্য কিছু আশাও করা যায় না। আজ সূর্য বাড়ি ফিরুক, তারপর এই ঘটনার একটা মীমাংসা করতেই হবে। এরপর সেদিন রাতের বেলা সূর্য অফিস থেকে বাড়ি ফিরলে তার মা হলরুমে সবাইকে উপস্থিত করিয়ে সূর্যকে বলে, বাবা সূর্য, শিল্পা নিশ্চয়ই তোকে মিথ্যা কথা বলছে। শিল্পাকে জিজ্ঞাসা কর যে আজ দুপুরবেলা সে কাউকে কিছু না বলে কার সঙ্গে দেখা করতে গিয়েছিল। সূর্য, আমি নিজের কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস নেওয়ার জন্য গিয়েছিলাম, এটাতে কাকে কি বলে যেতাম। তাহলে তোমার হাতে যে ব্যাগটা ছিল সেটাতে কি ছিল? আমাদের বাড়ি থেকে কি চুরি করে নিয়ে গেছিলে সেটা আগে বলো। ওই ব্যাগটা, আসলে ওই ব্যাগটা তো আমি। হ্যাঁ হ্যাঁ, এবার বলো না কি ছিল ওই ব্যাগটাতে। এবার তোমার মুখে কথা ফুটছে না কেন? কোন ব্যাগ মা? তুমি কি ওই লাল কালারের ব্যাগটার কথা বলছো? হ্যাঁ, সেটা লাল রঙের একটা ব্যাগ ছিল। আরে মা, ওই ব্যাগটাতে শিল্পা আমার জন্য লাঞ্চ নিয়ে গিয়েছিল। এটা তুই কি বলছিস? হ্যাঁ মা, আজ সূর্য বাড়ির খাবার খেতে চাইছিল, তাই আমি লাঞ্চ রেডি করার পর ভাবলাম সূর্যকে অফিসে দিয়ে আসি, আর আসার সময় নিজের জন্য কয়েকটা জিনিস নিয়ে আসবো। অনেক হয়েছে মা, আমি শিল্পার ব্যাপারে আর কোনো উল্টোপাল্টা কথা শুনতে চাই না, তাই আজই আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। চলো শিল্পা, যাও শিল্পা, তুমি নিজের জামা কাপড় গুছিয়ে নাও, আমরা আর এই বাড়িতে থাকবো না। বাবা সূর্য, 1 মিনিট দাঁড়া, আমার কথাটা শোন। সূর্য রাগ করে তার রুমে চলে যায়। সূর্যের চলে যাওয়ার পর শিল্পা তার শাশুড়িকে বলে, আপনি চিন্তা করবেন না মা, সূর্যকে আমি বোঝানোর চেষ্টা করব, সে বাড়ি ছেড়ে যাবে না। শিল্পা তার শাশুড়িকে এই বলে নিজের রুমে চলে যায় এবং সূর্যকে বোঝানোর চেষ্টা করে। এরকম করে বলো না সূর্য, তোমাকে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না। আমি চাই না আমার জন্য এই বাড়িটা ভেঙে পড়ুক। প্লিজ এখান থেকে চলে যাওয়ার ইচ্ছেটা ছেড়ে দাও।
কিন্তু আমি প্রতিদিন তোমার উপর এরকম অত্যাচার সহ্য করতে পারবো না শিল্পা। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ঠিক অ্যাডজাস্ট করে নেব। তুমি এই বাড়ি থেকে আলাদা হয়ে গেলে আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। তুমি আলাদা হওয়ার কথা চিন্তা করো না প্লিজ। ঠিক আছে, তোমার যেমন ইচ্ছা তেমনটাই হবে। কিন্তু শিল্পা, এবার তুমি বাড়ির লোকেদের মুখের উপর কথা বলা শেখো। সবসময় আমি তোমার হেল্প করার জন্য থাকতে পারবো না। কিন্তু শিল্পা, আমি বুঝতে পারছি না তুমি কেন সবার কথা মুখ বুজে সহ্য করছো। সূর্য এই বলে রুমের বাইরে চলে যায়। সূর্যের চলে যাওয়ার পর শিল্পা হাসতে শুরু করে। বাড়ির লোকেরা যতই চেষ্টা করুক না কেন, তারা আমার কিছুই করতে পারবে না। পরের দিন সকালে একটি ইঞ্জিনিয়ারিং কলেজের বাইরে দাঁড়িয়ে এক ছেলে এবং মেয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। আরে রনি, চলো না, আমাদের ফিজিক্সের টিউশন ক্লাস যেতে হবে, না হলে স্যার অনেক রাগ করবে। আরে তুমি টেনশন করছো কেন? এখন অনেক সময় বাকি আছে, আমরা ঠিক টাইমে পৌঁছে যাব। দুজনে কথাই বলছিল, এমন সময় মেয়েটির ফোন আসে। হ্যালো, কি বললে? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কি হয়েছে রূপা, হঠাৎ তুমি টেনশনে পড়ে গেলে কেন? তোমার কি বাড়ি থেকে ফোন এসেছে? হ্যাঁ হ্যাঁ, বাড়ি থেকেই ফোন এসেছে, আমাকে বাড়ি যেতে হবে, আজ আর টিউশন যেতে পারবো না। রূপা আর রনিকে এসব কথা বলছিল। এমন সময় পাশে দাঁড়িয়ে থাকা এক মেয়ে তাকে বলে, হ্যাঁ হ্যাঁ যা, আমরা জানি নিশ্চয়ই তোর নেশাখোর ওই ভাই কিছু একটা করেছে, তাই তুই এত চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে যাচ্ছিস। তুই কি বলতে চাইছিস জুলি, পরিষ্কার ভাবে বল। একমাত্র নেশাখোরদের পরিবারের লোকেরাই তাড়াহুড়োর মধ্যে হয় বাড়ি ফিরে, না হলে হসপিটালের দিকে ছোটাছুটি করে। আমার ভাই তোর সঙ্গে কি এমন করেছে যে তুই আমার ভাইয়ের ব্যাপারে এসব কথা বলছিস? রূপা জুলিকে এটা বলতেই জুলির সঙ্গে দাঁড়িয়ে থাকা এক ছেলে বিক্রম রূপাকে বলে, তোর ভাই এতদিন পর্যন্ত আমাদের কিছু খারাপ করেনি, কিন্তু তার কাজের জন্য অনেক মানুষের সমস্যা হয়। জানি না সে আর কত বাচ্চাদের এরকম খারাপ কাজ শেখাবে। এরকম ছেলে মরে যেতে পারে না, তাহলে একবারই ঝামেলা শেষ হয়ে যাবে। দয়া করে তোমরা চুপ করো, আমি এরকম কথা শুনতে পারবো না। রূপা এই বলে দুঃখী হয়ে সেখান থেকে চলে যায়। জুলি এবং বিক্রম রূপার দিকে তাকিয়ে হাসাহাসি করতে থাকে, কিন্তু অপরদিকে সেখানে দাঁড়িয়ে থাকা রনি দুঃখী হয়ে সবকিছুই দেখছিল। অন্যদিকে শহরের একটি হসপিটালে ডাক্তার এক দম্পতিকে বলে, দেখুন, আমি আগেও আপনাদেরকে বলেছিলাম যে ছেলেকে নেশা থেকে দূরে রাখবেন, কিন্তু আপনারা নিজের ছেলের দিকে একটুও লক্ষ্য রাখেননি। ডাক্তার বাবু, পিন্টু এখন কেমন আছে? তার জ্ঞান কখন ফিরবে? দেখুন আরতি দেবী, জ্ঞান ফিরলে সবকিছু ঠিক হয়ে যাবে না। নিজের ছেলেকে ভালো খারাপের মধ্যে পার্থক্য বুঝতে শেখান। তার অনেকগুলো ইন্টারনাল অর্গান খারাপ হতে শুরু করেছে। তাকে কমপক্ষে 3 মাস পর্যন্ত হাসপাতালে রাখতে হবে। আপনারা আমার কথা বুঝতে পারছেন? আমরা তাকে নেশার থেকে দূরে রাখার অনেক চেষ্টা করেছি, কিন্তু কি আর করব ডাক্তারবাবু, খারাপ অভ্যাস এত সহজে ছাড়া যায় না। ঠিক আছে, তাহলে আপনারা বাইরে গিয়ে অপেক্ষা করুন। আমাকে বারবার প্রশ্ন করলে আপনাদের ছেলে ঠিক হয়ে যাবে না। আমাদেরকে নিজেদের কাজ করতে দিন। এরপর স্বামী স্ত্রী একটি চেয়ারে গিয়ে বসে পড়ে। তারা যখন বসেছিল এমন সময় তাদের মেয়ে রূপা সেখানে আসে। মা, বাবা, পিন্টু কেমন আছে? সে ভালো নেই রে রূপা, ডাক্তার বলেছে তার অর্গান ভালোভাবে কাজ করছে না। মা তুমি কেঁদো না, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। এবার কান্নাকাটি করে কি লাভ? সে যখন খারাপ পথে যাচ্ছিল তখন তুমি তাকে থামাওনি, এবার এইসব তো দেখতেই হবে। আমি কি করে জানবো যে সেই স্কুলে যাওয়ার নাম করে এইসব করবে? তুমিও তো বাবা, তুমি তাকে বোঝানোর চেষ্টা করো। সে কখনো আমার কথা শুনতো যে আমি তাকে বোঝাবো? তুমি সব সময় তাকে টাকা দিয়ে মাথায় তুলে রেখেছিলে, এবার বোঝো। বাবা, মা, তোমরা এখানে ঝগড়া করছো কেন? এটা হসপিটাল। হ্যাঁ জানি, এটা হাসপাতাল। তোর পড়ার জন্য আমরা যা টাকা রেখেছিলাম সব টাকা পিন্টুর ট্রিটমেন্ট করতে শেষ হয়ে গেছে। এবার তোর বিয়ের জন্য যে টাকা রেখেছি সেটাও এই 3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। জানি না আমি কি করব। রূপা এবং তার বাবা মা হতাশ হয়ে হসপিটালে বসে থাকে। সত্যি নেশা এমন একটা জিনিস যার অভ্যাস হয়ে গেলে নিজের সঙ্গে সঙ্গে পরিবারের লোকদেরকেও শেষ করে দেয়। অনেক পরিবারই নেশার জন্য নিজের সবকিছু হারিয়ে ফেলেছে। এসবের পেছনে আসল হাত কার? কারা এই সমাজের মধ্যে নেশা জাতীয় জিনিসের যোগান দেয়? একদিকে রূপা তার পরিবারের সঙ্গে চিন্তিত হয়ে পড়ে, অপরদিকে সূর্যদের বাড়িতে। শিল্পা, শিল্পা, আরে শিল্পা, দরজা খোলো। ভিতর থেকে দরজা কেন বন্ধ রেখেছো? কি করছো তুমি? 1 মিনিট দাঁড়াও, আমি আসছি।
আরে তাড়াতাড়ি দরজা খোলো, আমার একটা কাজ আছে। সূর্যের অনেক ডাকাডাকি করায় শিল্পা গিয়ে দরজা খোলে। কি হলো সূর্য, তুমি এত সময় থেকে দরজা নক করছিলে কেন? আমি একটু বিজি ছিলাম। শিল্পা, তুমি দরজা কেন বন্ধ রেখেছিলে? তুমি কি এমন কাজ করছিলে যার জন্য দরজা বন্ধ রাখতে হলো? আমি আসলে হ্যাঁ, আমি ইন্টারভিউ দিচ্ছিলাম। আজকাল চাকরির জন্য অ্যাপ্লাই করছি, তার জন্য অনেক প্রিপারেশন নিতে হচ্ছে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। শিল্পা এই বলে চা বানানোর জন্য রান্নাঘরের দিকে যায়। শিল্পার চলে যাওয়ার পর সূর্য কিছু ভাবতে শুরু করে। শিল্পা কবে থেকে চাকরি করার কথা ভাবতে শুরু করলো? আগে তো আমাকে বলতো কারোর আন্ডারে কাজ করা তার পছন্দ নয়, সে পরিবারের সঙ্গে সময় কাটাতে চায়, আমার সঙ্গে সময় কাটাতে চায়। এবার তার কি হয়ে গেল? হয়তো আমার পরিবারের লোক তার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছে, তাই তাকে বাধ্য হয়ে চাকরি খুঁজতে হচ্ছে। সূর্য বসে বসে এসব কথা ভাবছিল। এমন সময় শিল্পা চা নিয়ে রুমের ভেতরে আসে। এই নাও সূর্য, চাটা খাও। আচ্ছা সূর্য, এখন আমাকে একটু বাইরে যেতে হবে। আমার একটা কলেজ ফ্রেন্ড আছে টুম্পা, সে আমাকে দেখা করার জন্য ডেকেছে। টুম্পা আবার কে? আগে তো কোনোদিন আমি এর নাম শুনিনি। হয়তো তুমি শোনোনি, কারণ সে কয়েক মাস কলেজে থাকার পর অন্য জায়গায় শিফট হয়ে গিয়েছিল। আজ অনেকদিন পর শহরে ফিরেছে, তাই আমার সঙ্গে দেখা করতে চাইছে। আচ্ছা ঠিক আছে, চলো, আমি তোমাকে সেখানে ছেড়ে দেব। এমনিতেই আজ আমার অফিস ছুটি আছে। আরে না না সূর্য, তোমাকে কোথাও যেতে হবে না। তুমি মাত্র একদিনের ছুটি পেয়েছো, তোমাকে কোথাও যেতে হবে না। তুমি বরং বাড়িতে থেকে একটু রেস্ট করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু সাবধানে যাবে। শিল্পার কথায় সূর্য বাড়িতেই থাকার জন্য রাজি হয়ে যায়। অপরদিকে শহরের একটি স্কুলের বাইরে এক লোক আরেকটি লোককে একটি ব্যাগ দিয়ে বলে, এই নে, এই ব্যাগের মধ্যে অনেকগুলো লজেন্স আছে, এটাকে স্কুলের বাচ্চাদের মধ্যে পৌঁছে দিস। একবার বাচ্চাদের এটা খাওয়ানোর অভ্যাস হয়ে গেলে তারপর আমরা অনেক টাকা কামাতে পারবো। হ্যাঁ, এবার চাহিদা অনেক বেশি, আর একটা ব্যাগ ভর্তি লজেন্স লাগবে। তুই তাড়াতাড়ি ব্যবস্থা কর। হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু তোর সেই নতুন মেয়েটার কি হলো? সেই মেয়েটা আজকেই আমাদের দল জয়েন করবে। বাচ্চাদের মধ্যে এই লজেন্স বিতরণের কাজ তার চেয়ে ভালো আর কেউ করতে পারবে না। তুই একটু অপেক্ষা কর, সে কিছু সময়ের মধ্যে এখানে চলে আসবে। এরপর দুই গুন্ডা মিলে সেই নতুন মেয়ের অপেক্ষা করতে থাকে, যে মেয়েটি আজ তাদের টিম জয়েন করার জন্য আসছিল। তারা অনেক সময় পর্যন্ত অপেক্ষা করতে থাকে, কিন্তু মেয়েটি সেখানে আসে না। আরে আর কত অপেক্ষা করব, মেয়েটা এখনো এলো না। আচ্ছা ঠিক আছে, এবার তার অপেক্ষা করা ঠিক হবে না। আমাদের এই ব্যাগটাকে সুরক্ষিতভাবে রাখতে হবে। পরে সেই মেয়েটা আমাদেরকে খুঁজে চলে আসবে, আর সে যদি না আসে তাহলে আমাদের বস তার ব্যবস্থা করে দেবে। চল, এবার আমরা চলে যাই। এরপর সেদিন রাতের বেলা বিমলা দেবী যখন তার স্বামী প্রদীপের সঙ্গে নিজের রুমে বসেছিল। তুমি কি বলতে চাইছো বিমলা? শিল্পার ব্যবহার আমার একদমই ঠিকঠাক মনে হচ্ছে না। এমনিতেই সে বাড়ির সমস্ত কাজ চুপচাপ করে নেয়, কারোর মুখের উপর কোনো রকমের কথা বলে না। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, যে তাকে আমি অনেক কিছু বলার পরেও সে কখনোই দুঃখী হয় না। আজ পর্যন্ত কখনো আমি তার চোখে জল দেখিনি। তার মানে মেয়েটা অনেক স্ট্রং, এটা ছাড়া আর কি হতে পারে? না, আমি এটা বিশ্বাস করব না। মেয়ে যতই স্ট্রং হোক না কেন, নিজের বাবা মায়ের খারাপ ব্যবহারের কথা শুনলে সব মেয়েরা রেগে যায় আর কান্নাকাটিও করে। তাছাড়া শিল্পা সবসময় নানা রকম কাজের বাহানা করে বাড়ি থেকে বেরিয়েও পড়ে। আচ্ছা ঠিক আছে, আমি এই ব্যাপারে একটু খোঁজ করার চেষ্টা করব, দেখি যদি কিছু জানা যায়। পরের দিন সকালবেলা শিল্পা যখন বাড়ির কাজ করছিল, এমন সময় সূর্য তার কাছে যায়। কি হলো সূর্য, তুমি হঠাৎ আমার কাছে এসে দাঁড়িয়ে গেলে কেন? শিল্পা, তুমি বাড়ির কত কাজ করো। তুমি আসার পর থেকে মা চাকরদের বসিয়ে সব কাজ তোমাকে দিয়ে করাতে থাকে। তাই চলো, আজ তোমাকে কাজ করতে হবে না। তোমাকে কাজ থেকে বাঁচানোর জন্য আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। তাই নাকি? তাহলে সেই আইডিয়াটা কি, সেটা তো বলো। আমরা মুভি দেখতে যাব, সারাদিন বাইরে ঘুরে বেড়াবো এবং রাতে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। তোমার কি মনে হয়? প্ল্যানটা তো খুব ভালো। আচ্ছা ঠিক আছে, চলো। শিল্পা সূর্যের সঙ্গে বাইরে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। অপরদিকে শহরের হসপিটালে রূপা যখন দুঃখী হয়ে বসেছিল, এমন সময় তার বন্ধু রনি সেখানে আসে। আরে রনি, তুমি এখানে? তুমি এতদিন পর্যন্ত কলেজে আসোনি, তাছাড়া আমার ফোন রিসিভ করছো না। আমি ভাবলাম হয়তো পিন্টুর শরীর অনেক খারাপ হয়ে গেছে, তাই তোমার সঙ্গে দেখা করতে চলে এলাম। পিন্টুর শরীর সত্যিকারের ভালো নেই রনি,
সে অনেক দুর্বল হয়ে গেছে, তার জ্ঞান পর্যন্ত ফিরে আসছে না। জানি না সে ওই খারাপ লজেন্স রোজ রোজ কেন খাচ্ছিল। তুমি জানো রূপা, ওই লজেন্সের মধ্যে নেশার ওষুধ মেশানো ছিল, যেটা একবার খাওয়ার পর বারবার খেতে ইচ্ছা করে, আর শেষ পর্যন্ত ছেলেদের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। পিন্টুর মতো তার স্কুলের অনেক ছেলে ওই লজেন্সের শিকার হয়ে গেছে। আমি জানি রনি, শুধু একবার পিন্টুর জ্ঞান ফিরে আসুক, তারপর আমি খোঁজ করব যে এসবের পেছনে কার হাত রয়েছে। আমি এই কাজে তোমার সাহায্য করব রূপা, আমরা দুজন মিলে সেই গ্যাংয়ের খোঁজ করব। রনি, এবার তুমি এখান থেকে চলে যাও। কিছু সময়ের মধ্যে বাবা চলে আসবেন। বাবা যদি তোমাকে এখানে দেখে ফেলে তাহলে জানি না সে কি বলবে। আজকাল তো তার মুডও ভালো থাকে না। আমি তোমার কথা বুঝতে পারছি রূপা। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এরপর রনি সেখান থেকে চলে যায়। অপরদিকে শহরের একটি রেস্টুরেন্টে সূর্য এবং শিল্পা বসেছিল। এমন সময় সূর্য বলে, শিল্পা, আমি অনেক সময় থেকে দেখছি তুমি শুধু নিজের ফোনের দিকে তাকিয়ে আছো। এতক্ষণ পর্যন্ত ফোনে তুমি কি করছো? আসলে সূর্য, তুমি তো জানো কয়েকদিন থেকে আমি চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছি। সেখান থেকেই একটা ইমেল এসেছে, তাদেরকেই রিপ্লাই করে বলে দিলাম যে তাড়াতাড়ি চাকরি জয়েন করে নেব। আরে বাহ, তুমি চাকরি পেয়ে গেলে। আমি তোমার জন্য অনেক হ্যাপি শিল্পা। এবার তোমাকে সারাদিন ধরে বাড়ির কাজ করতে হবে না, আর মায়ের কাছ থেকে বকাঝকাও খেতে হবে না। হয়তো তুমি ঠিক বলছো সূর্য। শিল্পা এবং সূর্য কথা বলছিল, এরই মধ্যে শিল্পার ফোন বাজতে শুরু করে। আরে, এ আবার ফোন করতে শুরু করে দিল কেন? এবার সূর্যের সামনে আমি ফোনটা রিসিভ করব কিভাবে? আরে শিল্পা, তুমি বসে বসে কি ভাবছো? তোমার ফোন এসেছে, ফোনটা রিসিভ করছো না কেন? আরে না না, সেরকম কোনো ইম্পর্টেন্ট কথা নয়, ওসব ছাড়ো। তুমি আমার জন্য আইসক্রিম নিয়ে এসো, অনেকদিন হয়ে গেছে আমি আইসক্রিম খাইনি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই গিয়ে তোমার জন্য আইসক্রিম নিয়ে আসছি। এরপর সূর্য শিল্পার জন্য আইসক্রিম আনতে সেখান থেকে চলে যায়। সূর্যের চলে যাওয়ার পর শিল্পা ফোন রিসিভ করে। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। হঠাৎ করে শিল্পার একটা ফোন আসে এবং সে কোথাও একটা চলে যায়। এরপর যখন সূর্য আইসক্রিম হাতে নিয়ে সেখানে আসে তখন সে শিল্পাকে দেখতে পায় না। শিল্পা কোথায় চলে গেল? হয়তো অন্য কোনো দোকানে গেছে। ঠিক আছে, এখানেই আমি তার অপেক্ষা করি। এরপর সূর্য শিল্পার কয়েক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে থাকে, কিন্তু শিল্পার নিজের কাজে বেরিয়ে পড়েছিল। অপরদিকে শহরের হসপিটালে পিন্টুর জ্ঞান ফিরে আসে। পেশেন্ট পিন্টুর পরিবারের কি আছে? ডক্টর, আমি পিন্টুর দিদি। পিন্টুর জ্ঞান ফিরেছে। যদি তার সঙ্গে দেখা করতে চাও তাহলে গিয়ে দেখা করতে পারো। রূপা ডাক্তারের কাছ থেকে এটা জানার সঙ্গে সঙ্গে পিন্টুর সঙ্গে দেখা করতে চলে যায়। পিন্টু, তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি, একদম চিন্তা করিস না। কয়েকদিনের মধ্যেই আমরা তোকে বাড়ি নিয়ে যাব। দিদি, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু তুই আমাকে এটা বল, তোকে সেই নেশার ওষুধ মেশানো লজেন্স কে দিত? তার নাম কি? তার নাম শিল্পা। সে আমাদের ওই লজেন্সটা দেয়। এটা ছাড়া আমি আর কিছু জানি না। শিল্পা? এই শিল্পাটা আবার কে? এদিকে রূপার ভাইয়ের শরীর দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছিল। অপরদিকে শিল্পার ব্যবহার দেখে সবাই তার উপর সন্দেহ করতে শুরু করেছিল। একদিন রাতে যখন সূর্য নিজের রুমে বসেছিল এমন সময় শিল্পা বাইরে থেকে ফেরে। শিল্পা, তুমি কোথায় গিয়েছিলে? সূর্য, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে আমি চাকরি জয়েন করেছি, সেখানেই গিয়েছিলাম। তোমার চাকরির কি কোনো ফিক্স টাইম নেই? যখন ইচ্ছা তখন ডেকে নেয় আর তুমি চলে যাও? সেরকম কোনো কথা নয় সূর্য, আসলে কোম্পানি এখন নতুন তো, তাই যে কোনো সময় আমাদের প্রয়োজন পড়ে যায়। কোম্পানির কথা চিন্তা করে আমাকে যেতেও হয়। তারপরেও আমার বিশ্বাস হচ্ছে না। তুমি সেদিনও আমাকে আইসক্রিম আনার কথা বলে রেস্টুরেন্ট থেকে কোথাও চলে গিয়েছিলে, তারপর রাতে বাড়ি ফিরেছিলে। আমি কয়েক ঘন্টা সেখানে তোমার অপেক্ষা করেছিলাম। তাছাড়া তুমি নিজের ফোনটাও বন্ধ করে দিয়েছিলে। সূর্য, তুমি ছোট ছোট কথা নিয়ে বসে আছো কেন? আমি ইচ্ছে করে ফোন অফ করিনি, সেদিন আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। আচ্ছা তুমি বসো, আমি এখনই গিয়ে তোমার জন্য চা নিয়ে আসছি। শিল্পা প্রত্যেক দিনের মতোই নানা রকমের অজুহাত দেখিয়ে সেখান থেকে রান্নাঘরের দিকে চলে যায়। শিল্পার সেখান থেকে চলে যাওয়ার পর সূর্যের মা রুমের ভেতরে আসে। বাবা সূর্য, আমি তোর সঙ্গে কিছু কথা বলতে চাই, তোর বউয়ের ব্যাপারে। আর কি বলবে মা? প্রতিদিন তো বলতে থাকো। ভালো করে শোন সূর্য, তোর বাবা এই মেয়েটার পরিবারের লোকদের ব্যাপারে খোঁজ করার চেষ্টা করেছিল, কিন্তু তার ব্যাপারে কোনো ইনফরমেশনই পাওয়া যায়নি। এই মেয়েটা কে? এর পরিবারে আর কে কে আছে?
মেয়েটা কোন জায়গার? মা, আসলে শিল্পার এই পৃথিবীতে কেউ নেই। তার একটা বয়স্ক ঠাকুমা ছিল, কিন্তু গত বছর সেও মারা গেছে। কি বললি? তার পরিবারে কেউ নেই? কিন্তু সে তো আমাকে কয়েকদিন আগেই বলেছিল যে নিজের মায়ের বাড়িতে যাচ্ছে তার বাবার জন্মদিন পালন করতে। এটা তুমি কি বলছো মা? শিল্পা কি সত্যি সত্যি এই কথা বলেছিল? হ্যাঁ, আমি মিথ্যা কথা কেন বলতে যাব? তুই তাকে জিজ্ঞাসা কর এসব কি চলছে। বিমলা যখন তার ছেলেকে এইসব কথা বলছিল, এমন সময় শিল্পা হাতে চা নিয়ে সেখানে পৌঁছায়। শিল্পা, কয়েকদিন আগে তুমি নিজের বাবার জন্মদিন বলে মায়ের বাড়িতে গিয়েছিলে, কিন্তু এখন আমি সূর্যের কাছে জানতে পারলাম যে তোমার এই পৃথিবীতে বাবা মা কেউই নেই। এটা কি সত্যি? হ্যাঁ মা, আমি আপনাকে এটাই বলে গিয়েছিলাম, কিন্তু আসলে। কিন্তু কি শিল্পা, তুমি মাকে মিথ্যে কথা বলে গিয়েছিলে কেন? আগে আমার কথা শুনে নাও। আমি যার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম সে আমার কাছে আমার বাবার থেকেও বেশি ইম্পর্টেন্ট। তিনি আমার পড়াশোনার সমস্ত জিনিসের খেয়াল রেখেছেন। আমি তাকে নিজের বাবার থেকেও বেশি শ্রদ্ধা করি, তাই সবার সামনে আমি এটাই বলে থাকি যে আমার বাবা বেঁচে আছে। এটা করা কি আমার ভুল হয়েছে? সরি শিল্পা, এটা আমি জানতাম না। অনেক হয়েছে সূর্য, এবার এসব বন্ধ করো। আমি কাউকে কিছু বলি না আর কারোর কথা কিছু মনে করি না, তাই এই বাড়ির সবাই আমাকে উল্টোপাল্টা করে বলতেই থাকে। মা, আমি আপনার কি এমন ক্ষতি করেছি যে আপনি সূর্য আর আমার সম্পর্ক খারাপ করার চেষ্টা করছেন? আপনি কি নিজের ছেলের খুশিতে খুশি থাকতে পারছেন না? আমি তো সবসময় চাই আমার ছেলে যেন হাসি খুশি থাকুক, কিন্তু তোমার কাজের মাধ্যমে সবসময় আমার সন্দেহ হতে থাকে। আপনি সবসময় আমার উপর সন্দেহ করেন, কারণ আপনি মন থেকে আমাকে মেনে নিতে পারেননি। তাই আমি ভালো করি আর খারাপ, আমার কোনো কাজই আপনার পছন্দ হয় না। সূর্য, আমার মনে হয় আমি এই বাড়িতে থাকার যোগ্য নয়, তাই এবার আমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়াই দরকার। না শিল্পা, তুমি এরকম করে বলো না। আমাকে ক্ষমা করে দাও। কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমি মায়ের কথায় বিশ্বাস করে নিলাম। এরপর আর কোনোদিন এরকম করব না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু এটাই শেষবার। শিল্পা সূর্যকে এই বলে সেখান থেকে চলে যায়। এসব কি হচ্ছে সূর্য? মা প্লিজ, আমার সংসার ভাঙার চেষ্টা করো না। অনেক হয়েছে। তোমাদের কথায় আমি অনেকবার শিল্পার উপর সন্দেহ করেছি। সূর্যের কথা শুনে তার মা রুম থেকে চলে যায়। পরের দিন শহরের কলেজে রনি যখন দাঁড়িয়েছিল, এমন সময় রূপা সেখানে আসে। আরে রূপা, তুমি কলেজে চলে এলে? তার মানে তোমার ভাই সুস্থ হয়ে গেছে, তাই তো? কি আর বলবো রনি, পিন্টুকে এখনো 2 মাস পর্যন্ত হসপিটালে থাকতে হবে। আমি কতদিন পর্যন্ত তার জন্য হসপিটালে থাকবো, তাই বাবা জোর করে আমাকে কলেজে পাঠিয়েছে। আমি বুঝতে পারছি রূপা। আঙ্কেল আন্টি এখন কেমন আছে বলো? তারাও এখন ভালো নেই, তাদের মনোবল ভেঙে গেছে। ধীরে ধীরে করে বাড়ির জিনিসপত্রগুলো বিক্রি করতে হচ্ছে। এভাবে আর কতদিন চলবে কিছুই বুঝে উঠতে পারছি না। এসব শুনে আমার খুব খারাপ লাগছে রূপা। আচ্ছা, পিন্টু কিছু বলেছে যে নেশাওয়ালা লজেন্স কে সাপ্লাই করে? হ্যাঁ, পিন্টু বলেছে শিল্পা নামের একটা মেয়ে আছে যে স্কুলের বাচ্চাদেরকে লজেন্স সাপ্লাই করে। সে প্রথমে বাচ্চাদেরকে ফ্রিতে লজেন্স খাওয়ায়, তারপর যখন ভালো লাগে তাদেরকে আরো লজেন্স খেতে দেয়। বারবার খেতে খেতে যখন বাচ্চাদের নেশা হয়ে যায়, তখন বাচ্চাদের থেকে বেশি বেশি টাকা আদায় করে। আর বাচ্চারা বাধ্য হয়ে বাড়ি থেকে টাকা আর গহনা চুরি করে তার থেকে লজেন্স কিনতে শুরু করে। এসব শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমার মতো আমারও এরকম মনে হয়েছিল রনি। সমাজে কত রকমের খারাপ খারাপ মানুষ থাকে। রূপা এবং রনি যখন নিজেদের মধ্যে কথা বলছিল, এমন সময় তাদের কলেজের বন্ধু বিক্রম সেখানে আসে। আরে রূপা, তুই এতদিন পর কলেজে? ভালো হয়েছে চলে এসেছিস। আচ্ছা, তোরা জুলিকে কোথাও দেখেছিস? তার সঙ্গে কোনো রকম কথা হয়েছে? না, আমি তো এতদিন হসপিটালে ছিলাম, সেখানে কারোর ফোন রিসিভ করতে পারিনি। তাছাড়া 1 সপ্তাহ থেকে জুলি আমাকে একবারও ফোন অথবা মেসেজ করেনি। জুলি আমাকেও অনেকদিন হয়ে গেল কন্ট্যাক্ট করেনি। কেন, কি হয়েছে ভাই? সে আমাকেও কন্ট্যাক্ট করছে না। জানি না সে কি করছে। তাকে বারবার ফোন করার চেষ্টা করছি, কিন্তু তার ফোন অফ আসছে। তারা সকলে নিজেদের মধ্যে কথা বলছিল। অপরদিকে শিল্পার শ্বশুরমশাই তার বাড়ির ভেতর মিটিং রুমে বসে কারোর সঙ্গে ফোনে কথা বলছিল। কাজ কতদূর পৌঁছালো? তাড়াতাড়ি করে কাজ করো। এইটুকু কাজের জন্য আর কত সময় লাগবে? খুব তাড়াতাড়ি একটা নতুন কন্টেনার আসতে চলেছে। প্রদীপ বাবু যখন ফোনে কথা বলছিল, এমন সময় তার বড় ছেলে রজত সেখানে আসে। বাবা, ওসব আমি দেখে নেব। তুমি একটু রেস্ট করো। এমনিতেই আজকাল তোমার শরীর ভালো থাকে না।
ঠিক আছে, কিন্তু একটু ভালোভাবে কাজের উপর লক্ষ্য রাখিস। হ্যাঁ বাবা, আমি সব দেখে নেব, তুমি চিন্তা করো না। রজত এই বলে সেখান থেকে চলে যায়। রজতের চলে যাওয়ার পর তার মা বিমলা সেখানে আসে। আজ রবিবার, তোমার কি মনে নেই? হ্যাঁ ম্যাডাম, ভালো করে মনে আছে, কিন্তু কাজ তো করতেই হবে, সে যে কোনো দিন হোক না কেন। ওসব কথা আমি বুঝতে চাই না, তুমি তাড়াতাড়ি এই রুম থেকে বাইরে যাও, আমি এই রুম পরিষ্কার করব। খুব তাড়াতাড়ি দীপাবলি আসছে, তুমি তো এসব ব্যাপারে কোন রকমেরই খেয়াল রাখো না। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে চলে যাচ্ছি, তোমার যত পরিষ্কার করার আছে করো, কিন্তু সাবধানে পরিষ্কার করবে, আমার ইম্পর্টেন্ট পেপারগুলো যেন এদিক সেদিক না হয়ে যায়। আরে তুমি শুধু শুধুই টেনশন নাও, আজ পর্যন্ত কোনোদিন তোমার পেপারগুলো এদিক ওদিক হয়েছে যে এবারে হবে? তোমাকে এইসব নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। প্রদীপ বাবু মিটিং রুম থেকে চলে যাওয়ার পর বিমলা বাড়ির দুজন চাকরকে নিয়ে রুম পরিষ্কার করতে শুরু করে দেয়। সকলে যখন পরিষ্কারের কাজ করছিল এমন সময় শিল্পা সেখানে আসে। মা, এই রুমটা পরিষ্কার করতে হবে, এটা আমাকে বলে দিলেই পারতেন, আমি ভালোভাবে পরিষ্কার করে দিতাম। না না, তোমাকে কোনো কাজ করতে হবে না এখানে, তোমাকে সব কাজ করতে দিলে কোন দিন তুমি আমার ছেলেকে ভুলভাল বুঝিয়ে আমাদের থেকে আলাদা করে দেবে। তোমার অনেক নাটক দেখে নিয়েছি, আমি তোমার সব কাজ বুঝতে পারি। মা, আপনি এরকম করে বলছেন কেন? যাও যাও, আমার অনেক কাজ পড়ে আছে, সময় নষ্ট করো না। শিল্পা যখন তার শাশুড়ির সঙ্গে কথা বলছিল এমন সময় তাদের কাজের মেয়ে পিঙ্কি তার দিকে তাকায় এবং অবাক হয়ে কিছু ভাবতে শুরু করে। এই মেয়েটি এখানে কেন? হায় হায়, এই বাড়ি কি হবে? কাজের মেয়ের দিকে তাকিয়ে শিল্পাও কিছু ভাবতে শুরু করে। এই মহিলাটিকে আমি আগেও কোথাও দেখেছি মনে হচ্ছে। ও গড, এটা তো পিঙ্কি, যদি কাউকে আমার ব্যাপারে কিছু বলে দেয় তাহলে কি হবে? আরে কি হয়েছে পিঙ্কি, তুই কাজ করা বন্ধ করে কি সব ভাবতে শুরু করে দিয়েছিস? কিছু না ম্যাডাম, আসলে মানে। পিঙ্কি বিমলা দেবীকে কিছু বলতে যাচ্ছিল, এমন সময় শিল্পা তাকে ইশারা করে চুপ করিয়ে দেয়। কিন্তু পিঙ্কি শিল্পাকে দেখার পর থেকে অনেক ভয় পেয়ে যায়। কিছু সময় পর শিল্পা সেখান থেকে চলে যায়, কিন্তু তার যাওয়ার পরেও পিঙ্কি ভয়ে ভয়ে কাজ করছিল। কি হলো পিঙ্কি, তোকে কি ভূতে ধরেছে? একটু ভালোভাবে কাজ কর। ম্যাডাম, আমার শরীরটা ভালো লাগছে না। হঠাৎ করে তোর আবার কি হয়ে গেল? একটু আগে তো খুব ভালোভাবে কাজ করছিলিস। জানি না আগের কাজের মেয়েটা কাকে পাঠিয়েছে যে ভালোভাবে কাজই করতে পারছে না। ম্যাডাম, আমি আর এখানে কাজ করতে পারবো না, আমাকে ক্ষমা করে দেবেন, আমি চলে যাচ্ছি। তুই তো অনেক আজব মেয়ে দেখছি, কাজ যখন করার ছিল না তাহলে আমাদের বাড়িতে কেন এসেছিস? ক্ষমা করে দিন ম্যাডাম, আমি যাচ্ছি। যা এখান থেকে, চুপচাপ বেরিয়ে যা, শুধু শুধু আমার সময় নষ্ট করতে এসেছিল। এরপর পিঙ্কি কাজ ছেড়ে বাড়ি থেকে চলে যায়। পিঙ্কি যখন চলে যাচ্ছিল এমন সময় শিল্পা বাড়ির ব্যালকনি থেকে তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। উফ, পিঙ্কিটা চলে গেল, এবার আর কোনো ভয় নেই। পিঙ্কির চলে যাওয়ার পর বিমলা তাদের কাজের লোক রঘুকে দিয়ে পরিষ্কারের কাজ করাতে থাকে। রঘু, তুই একটু তাড়াতাড়ি কাজ কর, অনেক কিছু পরিষ্কার করতে হবে। হ্যাঁ ম্যাডাম, আমি ভালোভাবে করছি। মিটিং রুম পরিষ্কার করতে করতে রঘু হঠাৎ করে দেওয়াল ঘড়ির দিকে তাকায় এবং বিমলা দেবীকে বলে, ম্যাডাম, একটু ভালোভাবে দেখুন, মনে হচ্ছে দেওয়ালের ঘড়িতে একটা ফুটো আছে। আমি 2 মাস আগে ঘড়িটা পরিষ্কার করেছিলাম, তখন এই ফুটো ছিল না। হঠাৎ করে এই ফুটো কিভাবে হলো? কই, আমাকে একবার দেখা দেখি। এরপর রঘু দেওয়াল ঘড়িটা হাতে নিয়ে বিমলা দেবীকে দেখাতে শুরু করে। বিমলা দেবী যখন ঘড়িটি হাতে নিয়ে দেখে তখন বুঝতে পারে কেউ ইচ্ছে করেই ঘড়ির ভেতরে ফুটো করে তাতে একটা ছোট ক্যামেরা লাগিয়ে দিয়েছে। আরে, এনার অফিস রুমে ঘড়ির ভেতরে ক্যামেরা কে লাগালো? এরপর বিমলা দেবী তার স্বামী এবং বড় ছেলেকে ক্যামেরার ব্যাপারে জানায়। কি বললে? আমার অফিস রুমে ক্যামেরা লাগানো ছিল? আমি যতটা জানি আমার অফিস রুমে বাইরে থেকে কেউ আসেনি যে সেখানে এসব কাজ করবে। বাবা, আমিও কিছু বুঝতে পারছি না, জানি না এই বাড়িতে আর কত জায়গায় ক্যামেরা লাগানো আছে। এভাবে তো আমাদের সব প্রাইভেট কথা ফাঁস হয়ে যাবে। আমার তো ওই শিল্পার উপর সন্দেহ হচ্ছে, নিশ্চয়ই সেই এইসব কিছু করেছে। সে একা মেয়ে, এসব কিভাবে করবে? না না, মনে হচ্ছে এসবের পেছনে অন্য কেউ আছে। বাবা,
আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে। আমার কথাটা একবার শোনো। এরপর রজত তার বাবাকে কিছু বলতে শুরু করে। অন্যদিকে শহরের স্কুলের বাইরে আবার দুই গুন্ডা কালু এবং বাবলু দেখা করে। আজও সেই মেয়েটা আমাদের অপেক্ষা করাচ্ছে, তার জন্য আর কত অপেক্ষা করতে হবে? আজ যদি সে না আসে তাহলে আমরা তার সঙ্গে আর কাজ করব না। নতুন মেয়ের জন্য অপেক্ষা করতে করতে কালু এবং বাবলু বিরক্ত হয়ে গিয়েছিল। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা অপেক্ষা করছিল। এমন সময় শিল্পা তাদের কাছে আসে। হ্যালো, আমি শিল্পা। আজ থেকে আমি আপনাদের সঙ্গে কাজ করব। হ্যাঁ ঠিক আছে, এর পরের বার থেকে যদি কোনোদিন লেট হয় তাহলে কাজ থেকে বার করে দেওয়া হবে। এবার আমাদের কথা শোনো, আমরা যেভাবে বোঝাবো ঠিক সেইভাবে বাচ্চাদেরকে নিজের জালে ফাঁসাবে। আমি আগেও এই কাজ করেছি, তাই আমাকে ট্রেনিং দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি অন্য একটা স্কুলে এই কাজ করতাম। এবার আমাকে ব্যাগটা দিয়ে দাও আর এখান থেকে চলে যাও। কেউ আমাদের তিনজনকে একসঙ্গে দেখে নিলে সন্দেহ করতে পারে। হ্যাঁ ঠিক আছে, এই নাও ব্যাগ আর কাজ শুরু করে দাও। শিল্পা সেই গুন্ডা দুটোর কাছ থেকে লজেন্সের ব্যাগ নিয়ে নেয়। অপরদিকে শিল্পার শ্বশুর বাড়িতে শিল্পার শাশুড়ি, ননদ এবং বড় যা নিজেদের মধ্যে কিছু কথা বলায় ব্যস্ত। মা, আপনি আমাকে যে অ্যাড্রেসে গিয়ে শিল্পার কাকার বাড়ির খোঁজ করার জন্য বলেছিলেন, আমি সেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম। এরকম কোনো অ্যাড্রেসই নেই। সেই গ্রামে মাত্র 12টা থেকে 15টা বাড়ি রয়েছে। সেখানকার কেউই শিল্পা নামের কোনো মেয়েকে চেনে না। এ কি বলছো তুমি? তার মানে আমার সন্দেহ একদমই ঠিক বেরিয়েছে। শিল্পা প্রথম থেকেই সূর্যকে মিথ্যে কথা বলে নিজের জালে ফাঁসিয়েছে। মা, এবার তো আমার মনে হচ্ছে শিল্পা জেল থেকে পালানো কোনো আসামি, তাই তো তার কোনোই পরিচয় নেই। আমি বুঝতে পারছি না আমি সূর্যকে কিভাবে তার থেকে আলাদা করব। আমার ছেলে তার মিথ্যে ভালোবাসার জালে জড়িয়ে গেছে। সকলে বাড়িতে বসে আলোচনা করতে থাকে। অপরদিকে শিল্পা শহরের এক স্কুলে নিজের কাজ শুরু করে দেয়। সে বাচ্চাদের সঙ্গে মিলে ভালো ভালো কথা বলে তাদেরকে নিজের জালে ফাঁসাতে শুরু করে। অপরদিকে রূপা এবং রনিও শিল্পাকে খুঁজতে শুরু করে দিয়েছিল। সেদিন রাতের বেলা শিল্পার শ্বশুর বাড়িতে সূর্যের মা তাকে বলে, বাবা সূর্য, তুই কেন বুঝতে পারছিস না? তোর বাবার অফিস রুম থেকে ছোট ক্যামেরা পাওয়া গেছে। তুমি কি বলতে চাইছো মা? সেটা শিল্পা লাগিয়েছে? তুমি এটাই বলতে চাইছো তো? হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি। মা, তুমি কেন শিল্পাকে আমার থেকে আলাদা করার প্রতিদিন নতুন নতুন নিয়ম বার করছো? আমি তাকে ভালোবাসি মা, আমি তার উপর বিশ্বাস করি। তুই ভুল করছিস বাবা, সে তোর ভরসার যোগ্য নয়। মা প্লিজ, তুমি এরকম করে বলো না। তার কোনো কাকা নেই সূর্য, সে আমাদেরকে মিথ্যে কথা বলেছে। এটা তুমি কি বলছো মা? হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলছি। তোর বৌদি কবিতা গিয়েছিল তার অ্যাড্রেসের খোঁজ করতে, কিন্তু সেখানে গিয়ে কারোরই খোঁজ পাওয়া যায়নি। তুমি যাই বলো মা, এখনো আমার বিশ্বাস হচ্ছে না। আমি বুঝতে পারছি না এবার আমি তোকে কিভাবে বোঝাবো। বিমলা তার ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সূর্য তার কোনো কথাই বিশ্বাস করতে চায় না। পরের দিন সকালে রূপাদের কলেজে। রূপা, আজ পর্যন্ত আমরা কলেজের পড়া শেষ করার পরে শিল্পাকে খোঁজার জন্য যেতাম। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চলো আজ ক্লাস না করেই এখনই পিন্টুর স্কুলে যাই, গিয়ে দেখি হয়তো তাড়াতাড়ি গেলে শিল্পার খোঁজ পাওয়া যেতে পারে। আমিও এটাই ভাবছিলাম রনি। হয়তো এতদিন আমরা অনেক লেট করে যাচ্ছিলাম, তাই শিল্পাকে দেখতে পারছিলাম না। হয়তো সে তাড়াতাড়ি কাজ শেষ করে বেরিয়ে যায়। রূপা এবং রনি নিজেদের মধ্যে কথা বলতে থাকে। অপরদিকে শহরের স্কুলের বাইরে দাঁড়িয়ে দুই গুন্ডা নিজেদের মধ্যে কথা বলছিল। এত দেরি হয়ে গেল, শিল্পা এখনো এলো না কেন? তাকে এই ব্যাগটা দিয়ে তাড়াতাড়ি আমাদেরকে এখান থেকে যেতে হবে। ওই দেখ, শিল্পা এসে গেছে। শিল্পা, তোমার আসতে সবসময় দেরি হয় কেন? কালু শিল্পাকে এই কথা বলছিল। অপরদিকে দূরে একটি গাছের আড়ালে দাঁড়িয়ে রূপা এবং রনি তাদেরকে দেখে ফেলে। আচ্ছা, তাহলে এই মেয়েটা শিল্পা? ওই ব্যাগটির মধ্যে নিশ্চয়ই নেশার ওষুধ মেশানো লজেন্স থাকতে পারে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। চলো রনি, আমরা তাড়াতাড়ি পুলিশকে খবর দিয়ে দিই। না রূপা, আজ আমরা সারাদিন শিল্পাকে ফলো করব। আমরা জানার চেষ্টা করব এর পেছনে আর কার কার হাত আছে। তাছাড়া আমাদেরকে দেখতে হবে এই মেয়েটা কোথায় থাকে, তবেই আমরা পুলিশকে ভালোভাবে ইনফরমেশন দিতে পারবো। হয়তো তুমি ঠিক কথাই বলছো, তাহলে এটাই করা হোক। রূপা এবং রনি ঠিক করে নেয় তারা সারাদিন শিল্পাকে ফলো করবে এবং তার ব্যাপারে সমস্ত রকমের খবর জোগাড় করবে। দুই গুন্ডা শিল্পাকে লজেন্সের ব্যাগ দিয়ে সেখান থেকে চলে যায়। তাদের যাওয়ার পর শিল্পা ফোন করে অন্য একজনকে ডাকে
এবং নতুন লোকটি একই রকম একটি ব্যাগ নিয়ে আসে এবং শিল্পার সঙ্গে ব্যাগ এক্সচেঞ্জ করে নেয়। এরপর শিল্পা ব্যাগ নিয়ে স্কুলের গার্ডেনের ভেতরে বাচ্চাদের সঙ্গে দেখা করতে যায়। রনি এবং রূপা লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখছিল এবং তারা ফোনে সবকিছুই রেকর্ড করছিল। আরে বাহ, তোমাকে তো অনেক কিউট দেখতে। তোমার নাম কি? ওই দেখো রূপা, শিল্পা এখন ওই বাচ্চা ছেলেটার সঙ্গে কিছু কথা বলছে। তুমি ঠিক বলছো রনি, ওই দেখো শিল্পা তাকে লজেন্স দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা মৈনাক, আমি তোমাকে একটা কথা বলবো, সেটা খুব ভালোভাবে শুনবে আর নিজের বন্ধুদেরকেও সেই কথাটা ভালোভাবে বুঝিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে আন্টি। মেয়েটা নিশ্চয়ই ওই ছেলেটাকে নিজের জালে ফাঁসানোর চেষ্টা করছে। এভাবেই 5 ঘন্টা কেটে যায় এবং শিল্পা সমস্ত লজেন্স বাচ্চাদের মধ্যে বিতরণ করার পর পায়ে হেঁটে বাড়ির দিকে রওনা হয়। রূপা এবং রনি তার পেছন পেছন যেতে থাকে। রনি, এই শিল্পা আজ অনেকগুলো বাচ্চার সঙ্গে দেখা করেছে আর তাদের সঙ্গে অনেক কথা বলে সম্পর্ক তৈরি করে নিয়েছে। এবার নিশ্চয়ই সে প্রত্যেকদিন তাদেরকে লজেন্স সাপ্লাই করার জন্য আসবে। হ্যাঁ, সে অবশ্যই যাবে। আমাদেরকে আজকেই একে থামাতে হবে, না হলে অনেক বাচ্চাদের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। ওই দেখো শিল্পা ওই বাড়িটার ভেতরে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা তার বাড়ি, কিন্তু আমরা বাড়ির ভিতরে কিভাবে যাব? আমরা এখানে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকি। শিল্পা বাড়ির ভেতরে চলে যায়, কিন্তু রূপা এবং রনি বাড়ির ভেতরে যেতে পারে না, তাই তারা বাইরে থেকেই বাড়ির দিকে তাকিয়েছিল। তারা দাঁড়িয়েছিল এমন সময় বিমলা দেবী বাজার করে বাড়ির দিকে ফেরে। আরে তোমরা কারা? আমাদের বাড়িতে উকি মারছো কেন? আপনি কে? আমি এই বাড়ির মালিক। আচ্ছা, শিল্পা আপনাদের কে হয়? শিল্পা? কি হয়েছে শিল্পার? তোমরা তাকে কিভাবে চেনো? আন্টি, আমরা তাকে খুব ভালোভাবেই চিনি। তাহলে বাইরে দাঁড়িয়ে আছো কেন? বাড়ির ভেতরে চলো। এরপর বিমলা দেবী রূপা এবং রনিকে বাড়ির ভেতরে নিয়ে যায় এবং 3 জনে হল রুমে গিয়ে বসে পড়ে। এবারে বলো, শিল্পাকে তুমি কিভাবে চেনো? আর তুমি চিন্তা করো না, আমি যতক্ষণ আছি সে তোমাদের কোনো রকমেরই ক্ষতি করতে পারবে না। আন্টি, আসলে রূপা শিল্পার ব্যাপারে কিছু বলতে যাচ্ছিল, এমন সময় হঠাৎ শিল্পা সেখানে চলে আসে। আরে মা, আপনি মার্কেট থেকে চলে এসেছেন? হ্যাঁ, আমি চলে এসেছি। কিন্তু এরা দুজন কারা? আগে তো কোনোদিনই এদেরকে দেখিনি। আচ্ছা রূপা, তুমি নিজের ফোন নাম্বারটা আমাকে দিয়ে দাও, আমি পরে তোমার সঙ্গে কথা বলে নেব। আচ্ছা ঠিক আছে আন্টি। এরপর রূপা বিমলা দেবীকে নিজের ফোন নাম্বারটা দিয়ে দেয় এবং রনির সঙ্গে সেখান থেকে চলে যায়। শিল্পা বসে বসে এই সব কিছু দেখছিল। এরপর সেদিন রাতের বেলা বিমলা দেবী নিজের রুমে বসে বড় বউ এবং মেয়ের সঙ্গে শিল্পাকে নিয়ে আলোচনা করতে শুরু করে। মা, আপনি বরং সেই মেয়েকে ফোন করে সবকিছু জিজ্ঞাসা করে নিন। এই শিল্পার আসল সত্যিটা কি আমরাও জানতে পেরে যাব। হ্যাঁ হ্যাঁ, সেটার জন্যই তো আমি তোমাদের দুজনকে ডেকে এনেছি। এখনই মেয়েটাকে ফোন করছি। এই বলে বিমলা দেবী রূপাকে ফোন লাগায়। আরে তার ফোনটা লাগছে না কেন? বিমলা দেবী তাকে ফোন করতে থাকে, কিন্তু বারবার চেষ্টা করার পরেও রূপার ফোন লাগে না। অপরদিকে জানালার বাইরে দাঁড়িয়ে শিল্পা এগুলো দেখে খুব খুশি হয়ে যায়। আমার ব্যাপারে ইনফরমেশন জোগাড় করার চেষ্টা করছিল, এবার সেই নাম্বার আর কোনোদিনই লাগবে না মা। বিমলা দেবী রূপাকে আরো কয়েকবার ফোন করতে থাকে, কিন্তু রূপার ফোন লাগে না। পরের দিনেও একইভাবে তার ফোন লাগছিল না। সেদিন আমাদের নতুন কাজের মেয়ে পিঙ্কিও শিল্পাকে দেখার পর কাজ ছেড়ে পালিয়ে গিয়েছিল, আর এবার সেই দুজন ছেলে মেয়ে শিল্পাকে সামনে দেখার পর ভয় পেয়ে গিয়েছিল। নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। বিমলা দেবী এসব কথা ভাবছিল। অপরদিকে একটি নদীর পাড়ের গোডাউনে বড় ছেলে রজত এক লোকের সঙ্গে ব্যবসার বিষয়ে কিছু কথা বলছিল। এখন পর্যন্ত মাল ডেলিভারি হয়নি কেন? আমি অনেকক্ষণ থেকে ওয়েট করছি। এসব কি হচ্ছে? স্যার, আমাদের জাহাজে একটু প্রবলেম হয়ে গিয়েছিল, তাই আরেকটু সময় লাগবে। তাহলে আমাকে খবর দাওনি কেন? আমি সব কাজ ছেড়ে প্রোডাক্ট চেক করার জন্য এখানে এসেছি। স্যার, এখনো 2 ঘন্টার মতো আরো লাগবে। আমি আপনাকে ফোন করে জানিয়ে দেব, আপনি চাইলে এখন চলে যেতে পারেন। ঠিক আছে, আমাকে খবর দিয়ে দিও। অপরদিকে তাদের বাড়িতে বিমলা দেবী তার ছোট ছেলে সূর্যকে কিছু বোঝাতে থাকে। বাবা, শুধু একবার আমার কথায় বিশ্বাস করে দেখ না। মা, আমি তোমার কথায় অনেক বিশ্বাস করেছি, কিন্তু সবসময় এটাই জানতে পেরেছি যে তুমি আমাকে আর শিল্পাকে আলাদা করতে চাও। সূর্য, তুই এই শেষবারের মতো আমার কথা শোন।
একবার শিল্পাকে ফলো করে দেখ, আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো বড় বিপদ হতে চলেছে। বিমলা দেবী বারবার অনুরোধ করায় সূর্যর ইচ্ছে না থাকলেও সে শিল্পাকে ফলো করার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে তাদের বাড়ির মিটিং রুমে প্রদীপ বাবু এবং বড় ছেলে রজত যখন বসে কিছু পেপার দেখছিল, এমন সময় রজতের ফোন আসে। হ্যালো, হ্যাঁ মনোজ বলো, জাহাজ রেডি হয়ে গেছে? স্যার, অনেক বড় বিপদ হয়ে গেছে, পুলিশ আমাদের মালপত্র ধরে নিয়েছে, আপনি এখানে না এলেই ভালো হবে, আমাদের বেশ কিছু লোক ধরা পড়ে গেছে। ঠিক আছে স্যার, এবার আমি রাখছি। কি হয়েছে রজত, তোকে একটু টেনশনে মনে হচ্ছে কেন? বাবা, পুলিশ আমাদের মালগুলো ধরে নিয়েছে। তারা এভাবে আমাদের মাল ধরে নিয়েছে কেন? চল আমরা এখনই গিয়ে তাদের সঙ্গে কথা বলবো, তাদেরকে আমরা অনেক টাকা দিয়েছি। বাবা, এখন সেখানে যাওয়া ঠিক হবে না, পুলিশ আমাদের উপর সন্দেহ করে, আমাদের কিছু লোক পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে, তারা যদি পুলিশের সামনে আমাদেরকে চিনে ফেলে তাহলে বিপদ হয়ে যাবে। তাহলে আমাদের কোটি কোটি টাকার জিনিসের কি হবে? আমি কিছু একটা ভাবছি, তুমি চিন্তা করো না। রজত এবং প্রদীপ নিজেদের মধ্যে কথা বলতে থাকে। অপরদিকে সূর্য শিল্পাকে ফলো করতে করতে থানার বাইরে পৌঁছে যায়। শিল্পা পুলিশ স্টেশনের ভিতরে চলে গেল কেন? এখানে তার কি কাজ? আমি এখানে বসে তার অপেক্ষা করব, সে আমার কাছ থেকে কি লুকানোর চেষ্টা করছে। সূর্য থানার বাইরে বসে শিল্পার অপেক্ষা করছিল। এমন সময় এক হাবিলদার তার কাছে আসে। হ্যালো মিস্টার, পুলিশ স্টেশনের ভিতরে চলো। কেন? আমি পুলিশ স্টেশনের ভিতরে যাব কেন? ম্যাডাম ডাকছে, তাই তোমাকে যেতে হবে। এরপর সূর্য হাবিলদারের সঙ্গে থানার ভেতরে চলে যায়। সূর্য সেখানে গিয়ে দেখে শিল্পা পুলিশের ইউনিফর্ম পরে টেবিলে বসে রয়েছে। শিল্পা, তুমি পুলিশ? আমি সবার আগে তোমাকে নিজের সত্যি কথা জানাতে চাইতাম সূর্য, কিন্তু এখন পর্যন্ত সেই সময় ছিল না। তুমি আমার থেকে এত বড় সত্যিটা লুকালে কেন? আমাদের কাজটাই এরকম ছিল সূর্য, আমরা চাইলেও নিজের সিক্রেটগুলো বলতে পারতাম না। আমাকে ক্ষমা করে দাও সূর্য। আচ্ছা, তাহলে তুমি আমাদের বাড়িতে ক্যামেরা লাগিয়েছিলে এবং মা তোমার উপর যে সন্দেহগুলো করতো সেগুলো সত্যি ছিল, তাই তো? হ্যাঁ সূর্য, ওইসব কথা সত্যি। তোমার বাবা আর দাদাকে ধরার জন্য অন্য কোনো উপায় আর আমাদের কাছে ছিল না সূর্য। তুমি কি আমার বাবা এবং দাদাকে ফাঁসাতে চাও? আমি ফাঁসাতে চাই না সূর্য। তুমি কি জানো তোমার বাবা আর দাদা কি বিজনেস করে? কি বিজনেস করে মানে? এরপর শিল্পা সূর্যকে সমস্ত কথা জানিয়ে দেয় যে কিভাবে তার বাবা এবং দাদা মিলে স্কুলের বাচ্চাদেরকে নেশার ওষুধ মিশ্রিত লজেন্স খাইয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করে এবং তাদের থেকে বেশি বেশি টাকা আদায় করে। শিল্পা, যদি এসব কথা সত্যি হয় তাহলে তাদের ধরতে আমি তোমার সাহায্য করব। আমি তোমার থেকে এটাই আশা করেছিলাম সূর্য। তুমি যে কোনো ভাবে নিজের দাদা আর বাবাকে তাদের গোডাউন পর্যন্ত নিয়ে যাও, আমরা দূর থেকে সব রেকর্ডিং করে নেব। শিল্পা, এসব তো হবেই, কিন্তু আমি আরেকটা কথা জানতে চাই, তাহলে কি তুমি নিজের কেস সলভ করার জন্য আমাকে বিয়ে করেছিলে? আমাদের ভালোবাসাটা কি সত্যি নয়? না সূর্য, আমি নিজের কেসের জন্য তোমাকে বিয়ে করিনি। আমি যখন তোমাকে পছন্দ করতাম তারপরে আমি এই পুলিশের চাকরি পেয়েছি। চাকরি জয়েন করার পরেই আমি জানতে পারলাম আমাকে যাদের কেস দেওয়া হয়েছে তারা তোমার বাবা আর দাদা। তাই এই সমস্ত কথা তোমার থেকে লুকাতে বাধ্য হয়েছি সূর্য। শিল্পা, এরকম মানুষদের সমাজে থাকার কোনো অধিকার নেই। তারা বাচ্চাদের খারাপ অভ্যাস লাগিয়ে তাদের জীবন নষ্ট করছে। আমি তাদেরকে জেলের ভিতর দেখতে চাই, তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। থ্যাংক ইউ ভেরি মাচ সূর্য। এরপর সূর্য সেখান থেকে বাড়ি ফিরে যায়। কিছু সময় পর শিল্পা হাবিলদারকে সঙ্গে নিয়ে শহরের থেকে কিছুটা দূরে একটি পুরানো বাড়িতে পৌঁছায়। সেই পুরানো বাড়িতে রূপা এবং রনি বন্দি অবস্থায় ছিল। শিল্পাকে দেখার পর রূপা বলে, তুমি কে আর তুমি আমাদেরকে এভাবে বন্দি রেখেছো কেন? তাছাড়া তুমি পুলিশের ড্রেসে কি করছো? আমি হলাম ডিএসপি। বাচ্চাদেরকে কে নেশাওয়ালা লজেন্স সাপ্লাই করে আমি এটা জানার জন্যই চেষ্টা করছিলাম, কিন্তু তোমরা আমার মাঝে এসে আমার প্ল্যান খারাপ করে দিচ্ছিলে, তাই বাধ্য হয়েই তোমাদেরকে এখানে আটক করতে হয়েছে। তবে চিন্তা করো না, তোমাদের বাড়িতে ইনফর্ম করে দেওয়া হয়েছে যে তোমরা পুলিশের সাহায্য করছো। আরো 2 দিন পর্যন্ত তোমাদেরকে এখানে থাকতে হবে। আমার মনে হয় তুমি মিথ্যে কথা বলছো। আমার ভাই তোমার নাম বলেছিল তুমি বাচ্চাদেরকে নেশাযুক্ত লজেন্স খাওয়াতে। আমরা সেদিন তোমাকে গুন্ডাদের থেকে একটা ব্যাগ নিতেও দেখেছিলাম। আমি তো শুধু বাচ্চাদেরকে বোঝাচ্ছিলাম যে তারা যেন অজানা কোনো মানুষের থেকে লজেন্স কিনে না খায়, তার মধ্যে বিষ মেশানো আছে। তাছাড়া সেই গুন্ডাদের সঙ্গে কথা বলা আর তাদের থেকে ব্যাগ নেওয়া সেটা আমাদের প্ল্যানের অংশ ছিল। তাছাড়া তোমার ভাই শিল্পার নাম বলেনি, সে যেই নামটা বলেছে তাকে তুমি খুব ভালো করেই চেনো। আমি চিনি মানে? তুমি কি বলতে চাইছো?
এরপর শিল্পা রূপা এবং রনিকে নিজের সঙ্গে শহরের সবথেকে বড় জেলখানায় নিয়ে যায়। রূপা এবং রনি জেলের ভেতরে গিয়ে দেখে যেই দুই গুন্ডাকে তারা স্কুলের বাইরে দেখেছিল তারা লকআপের ভেতরে বসে রয়েছে। আরে এরা তো সেই গুন্ডা। তুমি একদম ঠিকই বলেছ রূপা, একটু সামনে চলো, তোমাকে আসল জিনিসটা দেখায়। রূপা এবং রনি শিল্পার সঙ্গে আরো কিছুটা ভেতরে গিয়ে দেখে একটি লকআপের ভেতরে তাদের কলেজের বান্ধবী জুলি বসে রয়েছে। জুলি, জুলি তুই এখানে? রূপা, রনি, তোমরা আমাকে ক্ষমা করে দাও, টাকার জন্য আমাকে এসব করতে হয়েছে। এসব না করলে আমি নিজের পড়াশোনা চালিয়ে যেতে পারতাম না। আমার মা বাবা কেউ নেই, তাই আমাকে টাকার জন্য এই পথ বেছে নিতে হয়েছিল। এবার তোমরা দেখে নিলে তো আসল দোষী কে। সেই কাজ করার জন্য নিজের নাম শিল্পা রেখেছিল। আমি কোনোদিনও ভাবিনি জুলি যে তুই টাকা ইনকাম করার জন্য এত খারাপ একটা কাজ করবি। এসব কিছু করতে তোর একটু লজ্জা করলো না? আমাদেরকে ক্ষমা করে দিন শিল্পা ম্যাডাম, আমরা আপনার উপর সন্দেহ করেছিলাম। কোনো প্রবলেম নেই, তোমরা 2 দিন পর্যন্ত আমাদের কোয়ার্টারে থাকো, তারপর আমরা তোমাদের বাড়ি ছেড়ে দিয়ে আসবো। ঠিক আছে তো? ঠিক আছে ম্যাডাম। এরপর শিল্পা সূর্যকে সঙ্গে নিয়ে নদীর ধারে প্রদীপ বাবুর গোডাউনে পৌঁছায়। সেখানে গিয়ে সূর্য তার দাদা রজতকে ফোন করে। দাদা, আমি গোডাউনের কাছে একটা প্রবলেমে ফেসে গেছি, তুমি আর বাবা তাড়াতাড়ি এখানে চলে এসো। আমাদের গোডাউনে? কিন্তু সেখানে তো পুলিশ আছে। পুলিশ? কই না তো, এখানে কোনো পুলিশ নেই। আমি এখান থেকে যাচ্ছিলাম, হঠাৎ আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তখন থেকে আমি এখানে পড়ে আছি। আমাকে বাঁচাও দাদা। তুই চিন্তা করিস না ভাই, আমরা তাড়াতাড়ি সেখানে যাচ্ছি। আমি আর বাবা গাড়িতেই আছি, অন্য একটা জায়গায় যাচ্ছিলাম, কিন্তু এবার গাড়ি ঘুরিয়ে নিচ্ছি। এরপর রজত তার বাবার সঙ্গে গোডাউনের কাছে পৌঁছায়। সেখানে পৌঁছাতেই তারা দেখে তাদের দলের লোকগুলো গোডাউনের কাছে দাঁড়িয়ে রয়েছে। আশেপাশে পুলিশকে না দেখতে পেয়ে প্রদীপ বাবু এবং রজত তাদের লোকেদের সঙ্গে কথা বলতে শুরু করে। অপরদিকে পুলিশ তাদের প্ল্যানিং মতো দূর থেকে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। কিছু সময় পর হঠাৎ পুলিশ তাদের সামনে চলে আসে এবং দলের সবাইকে একসঙ্গে অ্যারেস্ট করে নেয়। শিল্পা, তুমি পুলিশের পোশাকে? হ্যাঁ শ্বশুর মশাই, আমি হলাম ডিএসপি শিল্পা। আপনাদের খেলা এবার শেষ হলো, এবার সারা জীবন জেলে সময় কাটাবেন। এরপর পুলিশ সকলকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। অপরদিকে শিল্পার শ্বশুর বাড়িতে সকলে শিল্পার আসল সত্যি জানার পর প্রথমে তাকে ভয় পায়, কিন্তু ধীরে ধীরে সবাই তাকে পছন্দ করতে শুরু করে। এরপর থেকে শিল্পা তার শ্বশুর বাড়িতে আনন্দেই দিন কাটাতে থাকে। অপরদিকে রূপার ভাই সুস্থ হয়ে হসপিটাল থেকে বাড়ি ফিরে আসে। এভাবেই সকলের জীবনের সুখ ফিরে আসে। বন্ধুরা, ধনী বাড়ির ছোট বউ গল্পের সিরিজ এখানেই শেষ করা হলো। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও।